ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকে আমরা দেখব 2025 সালের জুলাই টু ডিসেম্বর সেশনের যে বোর্ড পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান। তো এই পরীক্ষাটা 2026 সালের জানুয়ারি 3 তারিখে অনুষ্ঠিত হয়। বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্ন ছিল এখানে আমরা তার কিছু বিচ্যুতি লক্ষ্য করি। প্রথমত আমরা প্রথমে যে নির্দেশনাটা দেখতে পাই যে এমসিকিউ লেখো, এখানে আমরা দেখছিলাম যে বিগত প্রশ্নে আমাদের এখানে থাকতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। তো আমাদের প্রশ্নটা যেভাবে আছে আমরা সেভাবেই এর সমাধানটা সাজিয়েছি। আর আমরা দেখছি যে বিগত প্রশ্নে 60 মার্কস ছিল 60টা প্রশ্নের জন্য, কিন্তু এখানে 52টা প্রশ্নের জন্য 60 মার্কস। এখানে দেখুন সর্বমোট প্রশ্ন 52টি এবং যার পূর্ণমান 60। প্রথম প্রশ্ন, কোনটি প্রাইমারি মেমোরি? তো প্রাইমারি মেমোরি র্যাম এবং রম দুটিই হতে পারে, তবে যদি পরীক্ষায় কখনো দুইটাই অপশনও থাকে এবং এমসিকিউ আকারে প্রশ্ন আসে এবং দুইটির মধ্যে থেকে একটাকে আপনার উত্তর হিসেবে নিতে হয়, তাহলে আপনি অবশ্যই র্যামটা সিলেক্ট করবেন। বাই দ্য ওয়ে দুটাই কিন্তু প্রাইমারি মেমোরি। কোনটি লজিক্যাল ফাংশন? এখানে ইফ ফাংশনটা আছে লজিক্যাল ফাংশন। ইফ ছাড়াও যদি ওয়ার থাকতো ওয়ার একটি লজিক্যাল ফাংশন। কোনটি অপারেটিং সিস্টেম? লিনাক্স। 25 সংখ্যাটির বাইনারি মান কত? 25 সংখ্যাটির বাইনারি মান সঠিক উত্তরটা কিন্তু এখানে দেওয়া নাই। আসলে 25 এর বাইনারি মান হচ্ছে 11001। ইএমএস অ্যাক্সেস একটি ডাটাবেস ফাইল এর এক্সটেনশন কি? আমরা জানি প্রতিটা ফাইলের শেষাংশকে বলা হয় এক্সটেনশন। দেখবেন ছবি হোক, অডিও, ভিডিও, যে কোনো ফাইল থাকুক না কেন, আপনি যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা ফাইলের শেষে একটা অংশ থাকে যেটা ডট দিয়ে শুরু, যেমন ডট জেপিজি, ডট ডিওসি, ডট এক্সএলএস, এরকম অনেক কিছু থাকে। দেখুন এখানে কিন্তু আমার একটা পিডিএফ ফাইল, আমি যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, তাহলে এর এক্সটেনশনটা দেখতে পাবো। এখানে দেখেন ব্র্যাকেটের মধ্যে একটা অংশ আছে, মূলত এই অংশটাকেই বলা হবে এক্সটেনশন। ডট পিডিএফ একটা ছবির এক্সটেনশনটা একটু যদি চেক করি, দেখুন এটা একটা ছবি, আমি এর প্রপার্টিস যখন চেক করব তখন দেখতে পাচ্ছি ডট জেপিজি। আমি আপনাদের পড়ার জন্য একটা লিস্ট দিয়ে রাখলাম, এটা দেখে নেবেন, কারণ পরীক্ষায় আসার মতো যেগুলো আমি সেগুলো এখানে টেবিল আকারে দিয়ে রাখছি। পরবর্তী প্রশ্ন, কাট করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা খুবই বেসিক একটা প্রশ্ন। কাট করার কিবোর্ড কমান্ড Ctrl+X। এখানে Ctrl+C দ্বারা কপি করা হয়, Ctrl+U দ্বারা আন্ডারলাইন এবং Ctrl+G দ্বারা গো টু অপশন চালু করা হয়। কোনটি অ্যান্টিভাইরাস নয়? লিনাক্স। লিনাক্স অ্যান্টিভাইরাস নয়, মূলত লিনাক্স একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর বাকি যেগুলো দেখতেছেন অ্যাভাস্ট, এভিজি, নর্টন, এরা প্রত্যেকেই অ্যান্টিভাইরাস। এছাড়াও আছে এভিরা, ইস্কান ইত্যাদি। কোনটি সিপিইউ এর অংশ নয়? মূলত সিপিইউ এর অংশ নয় কিবোর্ড। আমরা জানি সিপিইউর 3টা অংশ থাকে মূলত সিপিইউর মধ্যে, তার মধ্যে থাকে মেমোরি ইউনিট, আলু এবং সিইউ। নিচের কোনটি বাংলা ফন্ট? এখানে নিকশ একটি বাংলা ফন্ট, আর বিজয় এবং অব্র এরা কিন্তু কোনো ফন্ট নয়, এরা হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার। ডাটা শর্টিং কয় প্রকার? প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে। ডাটা শর্টিং 2 প্রকার। আমরা যদি এখানে একটু দেখি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এখানে দেখুন শর্ট আছে। এই শর্টে যখন আমরা ক্লিক করব তো এ পাশে দেখুন 2টা মোড, এক হচ্ছে অ্যাসেন্ডিং, 2 ডিসেন্ডিং। ডাটা শর্টিং মূলত 2 প্রকার। ডাটা গড় করার জন্য ড্যাশ ফাংশন ব্যবহার করা হয়। ডাটা গড় করার জন্য অ্যাভারেজ ফাংশন ব্যবহার করা হয়। প্রথমে আমরা ইকুয়াল দ্বারা সূত্র শুরু করব, এরপর ফাংশনের নাম লিখব। এরপর প্রথম ব্র্যাকেট শুরু করার পর আমাদের লিখতে হয় ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল। যদি ঘরগুলো পরস্পর থাকে তাহলে আমরা এভাবে শর্টকাটে লিখতে পারি। ব্র্যাকেট শেষ করব,
ইন্টার দিব, দেখুন এদের গড় যে ফলটা সেটা আমাদের চলে এসেছে। রিসাইকেল বিনে ড্যাশ ফাইল জমা থাকে, রিসাইকেল বিনে ডিলিটকৃত ফাইল জমা থাকে। রিসাইকেল বিন নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতেই বিস্তারিত আলোচনা করছি এবং দেখানোর চেষ্টা করছি। যেহেতু একই বিষয় বারবার ভিডিওতে তুললে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তাই আমি এটাকে এবার অ্যাভয়েড করে গেলাম। পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য ড্যাশ পোর্ট ব্যবহার করা হয়। পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য ইউএসবি পোর্ট ব্যবহৃত হয়। এই ইউএসবি পোর্টের আরও বেশ কিছু ডিভাইস সংযুক্ত হয়ে থাকে, যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি। রিপ্লেস করার কিবোর্ড কমান্ড হলো Ctrl+H। স্লাইড শো এর জন্য ড্যাশ কি চাপতে হবে। স্লাইড শো এর জন্য F5 অথবা Shift+F5 প্রেস করতে হবে। একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করলাম, তো এখানে আমার কার্সরটা আমি 5 নম্বর স্লাইডের উপর রাখছি। 5 নম্বর স্লাইডে রেখে যদি আমি Shift+F5 প্রেস করি, তাহলে আমার এই স্লাইডটা 5 নম্বর স্লাইড থেকেই প্লে হবে। দেখুন 5 নম্বর স্লাইডটা প্লে হলো। আর যদি আমি এখান থেকে 5 নম্বর স্লাইডে কার্সর রেখেও F5 এ প্রেস করি, তাহলে প্রথম থেকেই স্লাইডগুলো প্লে হবে। 1 টেরাবাইট সমান কত জিবি? 1 টেরাবাইট সমান 1024 জিবি। PCI এর পুনরূপ হলো পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। LED এর পুনরূপ হলো লাইট ইমিটিং ডায়োড। কিবোর্ডে ফাংশন কি ড্যাশটি, কিবোর্ডে ফাংশন কি 12টি। রেকর্ড হলো কতগুলো ড্যাশের সমষ্টি, রেকর্ড হলো কতগুলো ফিল্ডের সমষ্টি। প্রতিটা টেবিলে যে খোপগুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় এক একটা ফিল্ড। একাধিক ফিল্ড নিয়ে তৈরি হয় একটা রেকর্ড, একাধিক রেকর্ড নিয়ে তৈরি হয় একটা টেবল, এবং একাধিক টেবল নিয়ে তৈরি হয় একটা ডেটাবেস। আর ফিল্ডের উপরে যে নামটা থাকে, যে হেডলাইনটা বা ফিল্ডের যে নাম, এটাকে বলা হয় ফিল্ড নেম। SSD স্ট্যান্ড ফর সলিড স্টেট ড্রাইভ। টেক্সট অ্যালাইনমেন্ট ড্যাশ প্রকার, টেক্সট অ্যালাইনমেন্ট 4 প্রকার। দেখুন প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এখানে দাগ দাগ আকারে 4টা আইকন দেখা যাচ্ছে, এগুলো মূলত অ্যালাইনমেন্ট। এটাকে বলা হয় লেফট অ্যালাইন, সেন্টার, রাইট অ্যালাইন, জাস্টিফাই। গুগল ক্রোম একটি ড্যাশ, গুগল ক্রোম একটি ব্রাউজার। ক্যাপস লক অন থাকলে ড্যাশ কেস হয়, ক্যাপস লক অন থাকলে আপার কেস হয়। আসলে আপার কেস দ্বারা বোঝানো হয় বড় হাতের অক্ষর, এবং লোয়ার কেস দ্বারা বোঝায় ছোট হাতের অক্ষর। তো আপনি কিবোর্ডের ক্যাপস লক বাটন যখন অন রাখবেন, তখন যাই টাইপ করবেন সব বড় হাতের অক্ষরে উঠবে, অর্থাৎ আপার কেসে উঠবে। বিট ও বাইট বলতে কি বোঝায়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1কে বলা হয় বিট। মূলত বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে বিট। 8টি বিট মিলে তৈরি হয় 1 বাইট। আর একটা তথ্য, বাইট হলো তথ্য পরিমাপের একক। মেইল মার্জ বলতে কি বোঝায়? একই চিঠি বা মেইল বিভিন্ন ঠিকানায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় মেইল মার্জ। আপনি কোনো বিশেষ পদ্ধতিতে একটা চিঠিকে সহজেই একাধিক ঠিকানায় প্রেরণ করবেন, তখন সেই পদ্ধতিটাকে বলা হবে মেইল মার্জ। 2টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। এখানে আমি কয়েকটি সার্চ ইঞ্জিনের নামই দিয়ে রাখছি, যেমন গুগল, ইয়াহু, বিং, ডাকডাকগো ইত্যাদি। ইমেইল কি? ইমেইল হচ্ছে ইলেকট্রনিক চিঠি, যার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করা যায়। 2টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো। আমি কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম দিয়ে রাখছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। নর্টন, অ্যাভাস্ট, এভিরা, কাসপারস্কাই, স্ক্যান, যদি স্ক্যানটা এখানে দেওয়া নেই। দশমিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আপনি যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবেন, সেই সংখ্যা পদ্ধতির প্রতিটা অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে। যেমন দেখুন এখানে 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং বাইনারি বেস 2, তাই আমি প্রত্যেকটা অঙ্ককে বেস 2 দ্বারা গুণ করছি। যেমন 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, এভাবে কিন্তু প্রথম লাইনে আমি কি করছি, সবগুলোকে গুণ করছি। এবং যেহেতু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেজের উপর বাম দিক হতে ডান দিকে 0 থেকে ক্রমানুসারে পাওয়ার দিয়ে যেতে হবে। যেমন প্রথম 2 এর উপর আমি পাওয়ার দিচ্ছি 0, তারপরে 1, 2, এভাবে সিকোয়েন্সিয়াল আগাইছি। এগুলোর টোটাল যোগফল হচ্ছে 47।
অ্যানিমেশন কি? অ্যানিমেশন হলো কোনো স্থির ছবি বা লেখাকে সচল করার পদ্ধতি। দেখুন, আপনারা তো সবাই কম বেশি মুভি দেখেন। মুভির দেখার সময় দেখবেন প্রথমে বেশ কিছু টেক্সট বা ছবি বিভিন্ন স্টাইলে ডিসপ্লে হয়, বা বিভিন্ন সাইড থেকে এগুলা ঘুরতে ঘুরতে সামনে আসে। এই যে যে কোনো একটা লেখা যে চলনশীল হচ্ছে, এটাই হচ্ছে অ্যানিমেশনের প্রভাব, বা এটাই হচ্ছে অ্যানিমেশন। ইফ ফাংশনের স্ট্রাকচার লেখো। এখানে আপনি যে কোনো একটা স্ট্রাকচার দিতে পারেন। তো আমি একটা পাস ফেলের কন্ডিশন দিয়ে রাখছি। এখানে বোঝানো হচ্ছে C5, অর্থাৎ একটা সেল C5, সে ঘরে যদি 33-এর থেকে বড় কোনো কিছু থাকে, বা 33-এর সমান অথবা 33 থেকে বড় যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই ঘরে বা যে ঘরে আমি সূত্রটা অ্যাপ্লাই করবো সে ঘরে পাস লেখা উঠবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে ফেল। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমি কন্ডিশনে শুরু করলাম। এরপর আমার এখানে লজিক্যাল টেস্ট করতে হবে যে আমি আসলে কি টেস্ট করব। আমি টেস্ট করব এখানে যে মানটা থাকবে সেটা 33-এর বড়, 33-এর সমান অথবা বড় কিনা। তো আমি এখানে টেস্ট করলাম। এই ঘরটার নাম হচ্ছে E2 গ্রেটার দেন ইকুয়াল 33। ভ্যালু ইফ ট্রু, মানে এটা যদি সত্য হয় তাহলে কি উঠবে, তাহলে পাস লেখা উঠবে। আর যদি মিথ্যা হয় তো সেকেন্ড রেজাল্টটা আমরা আনার জন্য আবার কমা দিব এবং এখানে আবার লিখে দিব ফেল। অবশ্যই এটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এরপর আমরা ইফ কন্ডিশনে ব্র্যাকেটটা শেষ করে দিব। দেখুন, আমি যদি ইন্টার করি, দেখছেন এখানে চলে আসছে পাস। আমরা যদি এখানে 33 ভ্যালু লিখি, ইন্টার করলাম, দেখেন এখানে পাস। কিন্তু যদি আমি 32 দিই তাহলে দেখুন এখানে ফেল লেখা আসবে। ই কমার্স কি? ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচা করাকে ই কমার্স বলে। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো মূলত একটা সিস্টেম সফটওয়্যার যেটি কি করে, পুরো কম্পিউটারটাকেই সচল করে। কোনো কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম না থাকে তবে সেই কম্পিউটারটাকে চালানো সম্ভব না, বা সেই কম্পিউটার দিয়ে কোনো কাজ করা যাবে না। প্রাইমারি কি কাকে বলে, বা প্রাইমারি কিটা কি? ডাটাবেজে অনেক তথ্য থাকে, তো প্রত্যেকটা তথ্যকে আলাদা করে শনাক্ত করানোর জন্য কোনো না কোনো একটা ফিল্ড থাকবে। এই ফিল্ডটাকেই বলা হবে প্রাইমারি কি। এখানে রোল নাম্বারটা প্রাইমারি কি হতে পারে, আবার এনআইডি নাম্বার বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটাও কিন্তু প্রাইমারি কি হতে পারে। এসকিউএল এর কাজ কি? এসকিউএল এক ধরনের কোড বা কমান্ড যার মাধ্যমে আমরা একটা ডেটাবেস তৈরি করতে পারি, ডেটাবেসে তথ্য আপডেট করতে পারি, তথ্য ইনপুট করতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে প্রয়োজন অনুসারে ডেটাকে সাজাতে পারি, ডিলিট করতে পারি। এছাড়াও আরও অনেক কাজই এসকিউএল কমান্ডের মাধ্যমে করা যায়। ফাংশন কি? ফাংশন মূলত সূত্র। এক্সেলে যে সূত্রগুলো থাকে পূর্ব থেকে সেট করা, যে কে কোন ধরনের কাজ করে থাকবে, এই যে সূত্রগুলো আমরা ব্যবহার করি এগুলোকেই বলা হয় ফাংশন। যেমন একটু আগে আমি একটা ফাংশন ব্যবহার করলাম, ইফ ফাংশন। এক্সেল ফাংশন হচ্ছে এক ধরনের সূত্র যা কি করে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। ডেস্কটপ কি? কম্পিউটার অন করার পর আমাদের সামনে যে স্থির স্ক্রিন আসে তাই ডেস্কটপ। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু 3 এবং 4টা প্রশ্ন আছে। তো এইভাবে মানে এই ধরনের ক্যাটাগরি এই প্রথম। আর 3 মার্কসের জন্য আমাদের একটু বেশি লিখতে হবে, আবার আহামরি অত বেশি কিছু লেখা যাবে না। আমরা মূলত প্রত্যেকটা উত্তরে ট্রাই করছি মিনিমাম 3টা পয়েন্ট দেওয়ার। এমএস অ্যাক্সেসে কুয়েরি কেন ব্যবহার করা হয় উল্লেখ করো। ধরুন একটা ডেটা টেবিল থেকে আপনি নির্দিষ্ট কিছু ডেটা চাচ্ছেন, তো কোনো একটা শর্ত সাপেক্ষে যখন আপনি কোনো ডেটার টেবিল হতে নির্দিষ্ট পরিমাণ কিছু ডেটা খুঁজে আনবেন, এই যে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ ডেটা খুঁজে আনলেন, এই খুঁজে আনার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করলেন এটাকে বলা হয় কুয়েরি। এই কুয়েরির মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করতে পারি, বিশ্লেষণ করতে পারি, প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারি। এছাড়াও কুয়েরির মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমাণ তথ্য বাছাই এবং ডিলিটও করতে পারেন। পরবর্তী প্রশ্ন, সেভ ও সেভ অ্যাসের মধ্যে পার্থক্য লেখো। সেভ জিনিসটা কি, কেন করা হয়? কম্পিউটারে আপনি কোনো কিছু লিখলেন, লেখার পর যদি তাকে সেভ না করেন তাহলে আপনি পরবর্তীতে কম্পিউটার বন্ধ করলে এটাকে আর খুঁজে পাবেন না। এই কারণে আমাদের ফাইল আমরা সংরক্ষণ করে রাখার জন্য সেভ করে থাকি। যখন নতুন কোনো ডকুমেন্ট খুলি, দেখুন আমি এটা নতুন ডকুমেন্ট খুলে দেখাচ্ছি।
তো আমি যখন এটা এখান থেকে সেভে প্রেস করব, তখন কিন্তু আমার এখানে সেভ না হয়ে একটা নাম চাইবে। প্রথমবারের জন্য আপনি যখন সেভ দিবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা ফাইল নেম দিতে হবে। এবার আমি যদি এটাকে সেভ দিই, দেখুন 10,000 নামে একটা ফাইল কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। এই ফাইলটাকেই যখন আমি ভিন্ন কোনো নামে সেভ করতে চাইবো তখন আমাদের সেভ এসটা ব্যবহৃত হয়। যেমন আমি অফিস বাটন থেকে সেভ এসে ক্লিক করলাম, এই যে আমার কম্পিউটার আপডেটের যে ফাইলটা, এটাকেই আমি সেভ করব টু এই নামে, এবং এটার লোকেশনটা আমি একটু দিয়ে দিয়েছি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভে প্রেস করলাম, দেখুন আমার এই ফাইলটাই কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে এবং নতুন একটা নামে। এই দেখুন ফাইলটাকে আমি যদি একটু ওপেন করে দেখাই, দেখছেন ফাইলের নামটা একটু লক্ষ্য করুন, 121212 নামে কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপরের প্রশ্ন। আর অনেক সময় এখানে যে তথ্যটা উত্তরটা লিখে রাখছি আমি হুবহু সেই উত্তরটা পড়ি না, আপনারা অবশ্যই এটাকে পড়ে নেবেন, আমি আমার মতো করে বুঝাই যাব। অপারেটিং সিস্টেমের কাজ সংক্ষেপে লেখো। অপারেটিং সিস্টেম মূলত একটা সিস্টেম সফটওয়্যার যেটা কি করে কম্পিউটারটাকে চালু করে। দেখুন আপনি যখন কম্পিউটার অন করবেন তখনই কিন্তু সিস্টেম সফটওয়্যারটা চালু হয়, আর সিস্টেম সফটওয়্যারে যদি কোনো ত্রুটি থাকে, কোনো কারণে চালু না হয়, তাহলে কিন্তু কম্পিউটার অন হয় না, আপনি কম্পিউটার কোনো কাজ করতে পারবেন না। তার মানে আমরা বলতে পারি কি, সিস্টেম সফটওয়্যার চালু হওয়া মানেই কম্পিউটার চালু হওয়া, আর কম্পিউটার চালু হলেই আমাদের সফটওয়্যার সমূহ কিন্তু চালু হবে, আমাদের হার্ডওয়্যার চালু হবে। যদি কোনো কম্পিউটার চালু না করি তাহলে আমরা মাউসে কাজ করতে পারবো না, কিবোর্ড কাজ করবে না, স্পিকার বাজবে না। তো সেক্ষেত্রে সিস্টেম সফটওয়্যার আমাদের সফটওয়্যারগুলোকে সচল করে, আমাদের হার্ডওয়্যার সমূহকে সচল করে, এবং এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা সমন্বয় তৈরি করে। ইমেইলের ক্ষেত্রে সিসি ও বিসিসি কি ব্যাখ্যা করো। মূলত সিসি হচ্ছে ইমেইলের একটা পদ্ধতি, মেইল প্রেরণ করার ক্ষেত্রে একটা পদ্ধতি, এবং বিসিসিও একটা পদ্ধতি। সেক্ষেত্রে আপনি যখন মেইল করতে যাবেন কাউকে, আমি একটু মেইল থেকে দেখাই, এখানে আমাদের টুতে সেন্ডারের তথ্য লিখতে হয়, সরি সেন্ডার না, রিসিভারের তথ্য, মানে কাকে আমি মেইলটা করব তার অ্যাড্রেস এখানে লিখতে হয়। তো অ্যাড্রেস লেখার এই ঘরের এই দিকে দেখুন দুটো অংশ আছে, এক হচ্ছে সিসি, দুই হচ্ছে বিসিসি। এই সিসিটা আসলে কি, আপনি যখন সিসি লিস্টটা অন করে এখানে কোনো মেইল দিবেন এবং বিসিসি অন করে এখানে কোনো মেইল দিবেন, আমরা যদি সিসি মোডটা অন করে দিই তাহলে এখানে যাদের যাদের আমি পাঠাচ্ছি তাদেরটা কিন্তু সবাই দেখতে পারবে, কিন্তু বিসিসিতে আমি যে মেইলগুলো দিব সেই মেইলগুলো কিন্তু দেখা যায় না। এখানে সিসি এর পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি, এবং বিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এত সংক্ষিপ্ত আলোচনায় যদিও এটাকে একেবারে প্রপারলি বোঝা সম্ভব নয়, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাকে সংক্ষেপে আলোচনাগুলো করতে হচ্ছে। আপনারা এটা একটু পড়ে নেবেন, তাহলে আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। ট্রান্সলেট ইনটু ইংলিশ ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, অর্থাৎ বাংলায় যে লেখাটা আছে এটাকে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। মেয়েটি না হেসে পারল না, দ্য গার্ল কুড নট হেল্প বাট লাভ। তো এক্ষেত্রে কুড নট হেল্প বাট এর মানে হচ্ছে কোনো কিছু করতে চাচ্ছি না বাট আটকে রাখতে পারিনি, এই জাতীয়। ধরুন আমি চাচ্ছি না হাসতে, কিন্তু হাসিটাকে আবার আটকে রাখতে পারি নাই। তো যখন আমরা কোনো কিছু আটকে রাখতে না পারি তখন সেটাকে প্রকাশ করার জন্য কুড নট হেল্প বাট ব্যবহৃত হয়। দ্য গার্ল কুড নট হেল্প বাট লাভ, অর্থাৎ মেয়েটি না হেসে পারল না। কয়লা ধুলে ময়লা যায় না, এটা মূলত একটা প্রবাদ। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই মুষলধারে এটা প্রকাশ করার জন্য ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহৃত হয়। ওকে, তো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। যদি এখানে সময় নির্দিষ্ট করে দিত, যেমন 4 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, সেক্ষেত্রে আমরা সিন্সের পরিবর্তে ফর ব্যবহার করতাম। ট্রান্সলেট ইন্টু বাংলা, অর্থাৎ আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে, খুব ইজি এগুলা। এভরি মাদার্স লাভ হার চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে। এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড নিডেড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এটাও একটা প্রবাদ। ফিল ইন দ্য গ্যাপস। ফাদার ড্যাশ কাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে যেহেতু পাস্ট ফর্ম তাহলে আমাদের এখানে বারবার পাস্ট ফর্ম বসবে, কাম আছে আমাদের এখানে বসবে কেম। হি ওয়েক ইন ইংলিশ, ওয়েক বলতে দুর্বল বোঝায়,
তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের ইজ ভার্ব বসবে। টু অ্যান্ড টু ড্যাশ ফোর, টু অ্যান্ড টু মেক ফোর। তো এখানে আসলে টু অ্যান্ড টু দুয়ে দুয়ে চার হয়, জেনারেল ট্রুথ, সেক্ষেত্রে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে। তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।